আজকের ২৭ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি। আর আজকের এপিসোডে দুটি কাহিনী থাকবে। প্রথমটা হলো শেষ ট্রেনের যাত্রী, আর দ্বিতীয়টি হলো গভীর রাতে শ্মশানের ডাক। তাহলে চলো মেন ঘটনায় আসি। রাত তখন ঠিক 11:30। হারোয়া স্টেশন ধীরে ধীরে ফাঁকা হয়ে আসছে। শহরের কোলাহল আর ভিড় পিছনে ফেলে সবাই ঘরের দিকে ছুটছে। তবে রেল স্টেশনের একটা প্ল্যাটফর্ম তখনও আলোয় দাঁড়িয়ে আছে, প্ল্যাটফর্ম নম্বর 13। এই প্ল্যাটফর্মের কথা লোকজন সাধারণত এড়িয়ে চলে। বলা হয় এই প্ল্যাটফর্মটা নাকি অভিশপ্ত। কেবল মাঝরাতের দিকেই এখানে শেষ ট্রেনটা আসে, তাও আবার মাঝে মাঝে। ট্রেনটার নাম কেউ জানে না, কোথা থেকে আসে বা কোথায় যায় তাও কেউ জানে না। কেউ কখনো এর যাত্রীদের দেখতে পায়নি, আর যারা দেখেছে তারা আর কখনো কিছু বলেনি, কারণ তারা জীবিত ছিল না। সৌরভ কলকাতার এক নামকরা সাংবাদিক। এই প্ল্যাটফর্ম আর ট্রেন নিয়ে বহু গল্প শুনেছে, কিন্তু সে ভূতের কথা একেবারে বিশ্বাস করে না। সে বিশ্বাস করে প্রত্যেক গুজবের পেছনে থাকে কোনো বাস্তব কাহিনী। আর তাই আজ সে একাই এসেছে হারোয়া স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 13-তে। তার হাতে ক্যামেরা, গলায় ঝোলানো রেকর্ডার, ব্যাগে রাখা ল্যাপটপ। সে ঠিক করেছে আজ যদি শেষ ট্রেনটা আসে তাহলে সে তার ভিডিওতে তুলে নেবে, প্রমাণ করবে যেসব কাহিনী নিছক গুজব। ঘড়িতে তখন রাত 12টা বাজে। হঠাৎ করেই চারপাশ কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল, আর প্ল্যাটফর্ম 13-তে একবার বাতিগুলো কেঁপে উঠল, তারপর আবার জ্বলে উঠল, কিন্তু আলোটা কেমন যেন হলুদ হয়ে গেল। সৌরভ প্রথমে কিছু বুঝতে পারল না। সে দাঁড়িয়ে ক্যামেরা অন করলো, আর হঠাৎ করেই দূর থেকে দেখতে পেল একটা ট্রেন আসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ট্রেনটার কোনো শব্দ নেই, না ইঞ্জিনের আওয়াজ না হুইসেলের। এরপর ধীরে ধীরে ট্রেনটা তার সামনে এসে থামলো। ট্রেনটা দেখতে পুরনো দিনের স্টিম ইঞ্জিনের মতো। কালো ধোঁয়া বেরোচ্ছে, আর জানালাগুলো পর্দায় ঢাকা। ভিতরে আলো টিম টিম করছে। এরপর ট্রেন থামতেই একটা দরজা খুলে গেল। ভিতর থেকে বেরিয়ে এলো এক টিকিট পরীক্ষক। তার চোখ দুটো যেন অস্বাভাবিক বড় লাগছে। মুখে কোনো রং নেই, পরনে পুরনো দিনের ইউনিফর্ম। এরপর টিকিট পরীক্ষক হঠাৎ সৌরভের দিকে তাকিয়ে বলল, আপনি উঠছেন? সৌরভ ভ্যাবাচাকা খেয়ে গেল। এভাবে কেউ কথা বলবে আশা করিনি। তার গলা শুকিয়ে গেল। এই ট্রেন কোথায় যায় সে জিজ্ঞেস করলো। যেখানে সবাই যায়, একবার চড়লে আর ফিরে আসা যায় না। সৌরভের হঠাৎ গা ছমছম করে উঠল, কিন্তু নিজের মানসিকতার প্রমাণ দিতে সে ট্রেনে উঠে পড়ল। ক্যামেরা চালু রেখেই সে ঢুকে পড়ল এক অদ্ভুত অন্ধকার কামরায়। আর ট্রেনের ভিতরে আর এক অদ্ভুত গন্ধ, যেন পচা মাংসের। আর কামরার প্রতিটি সিটে বসে আছে যাত্রীরা, কিন্তু তাদের মুখ স্পষ্ট নয়, যেন ধোঁয়ায় ঢাকা। কারো চোখ নেই, কারোর মুখের জায়গায় অসম্ভব ফাঁকা। সবাই নিঃশব্দে তাকিয়ে আছে সৌরভের দিকে। এরপর একটা সিটে বসতেই ট্রেনটা চলতে শুরু করলো। কোনো শব্দ ছাড়াই ট্রেনটা যেন বাতাসে ভেসে চলেছে। সৌরভের হৃদয় স্পন্দন বেড়ে গেছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখছে। সে ছবি তুলতে চাইল, কিন্তু ক্যামেরার ফ্রেমে কিছুই ধরা পড়ছে না, শুধু অন্ধকার। তখনই তার পাশের যাত্রী হঠাৎ বলে উঠল, তুমি ফিরতে চাও? সে ঘাড় ঘুরিয়ে দেখল এক বৃদ্ধ। তার চোখ নেই, কিন্তু কথা বলছে। এই ট্রেনে যারা ওঠে তাদের ফিরতে দেওয়া হয় না। তবে তুমি যদি সত্যিই জানতে চাও এর রহস্য, তাহলে শেষ কামরায় গিয়ে দেখো। কিন্তু সাবধান, সত্য সবসময় সুন্দর হয় না। সৌরভ উঠে দাঁড়ালো, আর ট্রেনের প্রতিটা কামরা পেরোতে পেরোতে সে বুঝতে পারছিল কিছু একটা খুব অস্বাভাবিক। যাত্রীরা যেন কেউ মানুষ নয়, যেন মৃত আত্মা।
যাদের আটকে রাখা হয়েছে। শেষ কামরায় পৌঁছে সে দরজা খুলল। ভিতরে শুধু একটা বিশাল ঘড়ি, আর ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক রাত 12টায়। আর তার নিচে পড়ে আছে কিছু হাড়গোড় আর রক্তে ভেজা জামা কাপড়। আর ঘড়ির পাশের টেবিলে একটা পুরনো খাতা। সৌরভ খাতা খুলল। সেখানে নাম লেখা আছে অসংখ্য, আর প্রত্যেক নামের পাশে লেখা উঠেছেন প্ল্যাটফর্ম 13 থেকে। আর একদম শেষে লেখা ছিল সৌরভ দত্ত, উঠেছেন আজ। এরপর ঘড়ির কাঁটা এক ধাক্কায় 1 মিনিটে গিয়ে গেল, আর ঘড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর ছায়ামূর্তি, দীর্ঘদেহী, চোখে আগুনের মতো লাল আলো। আর সে গর্জে উঠে বলতে লাগলো, তুমি সত্য জানতে চেয়েছিলে, তাই তোমাকে সত্যই পেতে হবে। তারপর এক বিকট আওয়াজ হলো এবং ট্রেনটা অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে প্ল্যাটফর্ম 13-তে কেউ কিছু দেখতে পেল না। তবে রেল পুলিশের এক কনস্টেবল জানালো, রাত 1:30টার দিকে কে একজন ট্রেনের ছবি তুলছিল। তারপর হঠাৎ করে সে উদা হয়ে যায়। আপনারা শুনলেন শেষ ট্রেনের যাত্রী। এবার শুনবেন গভীর রাতে শ্মশানের ডাক। রাত তখন প্রায় 2:30। চারিদিকে নিস্তব্ধতা, আর বাতাসে এক ধরনের হিমেল গন্ধ, যেন কোনো মৃত আত্মা নিঃশব্দে হেঁটে যাচ্ছে কারো জানালার পাশ দিয়ে। রাহুল তখনও ঘুমাতে পারেনি। সে আজ দুপুরে একটি অদ্ভুত ফোন কল পেয়েছিল। পরিচিত এক কণ্ঠ বলেছিল, তুই কি শুনতে পাচ্ছিস না? তারা ডাকছে তোকে শ্মশান থেকে। আজ রাতেই আয়, একা, না হলে তোকে নিয়ে যেতে হবে। প্রথমে সে ভেবেছিল এটা কোনো প্র্যাঙ্ক কল, কিন্তু ঠিক তারপর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। ঘরে আলো নিভে যায়, আর তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে আগুনে পোড়া মুখ। যেই কণ্ঠস্বরটা আজ দুপুরের কলটাই ছিল, ঠিক সেই মুখ। রাহুলের পরিবার গ্রামে থাকে, সে শহরে পড়াশোনা করে আর একা একটা ভাড়া ফ্ল্যাটে থাকে। আজ সে ঠিক করলো যে করে হোক রহস্যটা খুলতেই হবে। এরপর রাহুল তার বাইক নিয়ে বেরিয়ে পড়ে শহরের শেষ প্রান্তে, যেখানে পুরনো শ্মশান আছে, দেবপুর শ্মশানঘাট। লোককথা অনুযায়ী সেখানে বহু বছর আগে এক পাগল সন্ন্যাসী আত্মাহুতি দেন, এবং তারপর থেকে রাতের বেলা সেখানে অদ্ভুত সব কান্নার আওয়াজ শোনা যায়। রাহুল যখন পৌঁছায় তখন ঘড়ির কাঁটা ঠিক 3টার ঘরে। চাঁদের আলো ভেসে পড়ছে পুরনো পোড়ো কাঠের উপর, আর তার পাশে একটা বড় শিমুল গাছ, যার ডালে ঝুলছে এক মৃত পাখি। এরপর হঠাৎ করেই চারপাশে কুয়াশা জমে আসে, বাতাস হিম হয়ে যায়। রাহুল শুনতে পায় এক গভীর কণ্ঠস্বর, রাহুল, রাহুল, এসে গেছিস? এবার আমাদের সঙ্গ দে। রাহুল চমকে ওঠে, পিছন ফিরে দেখে কেউ নেই, কিন্তু কণ্ঠটা যেন তার মাথার ভিতরে বাজছিল। এরপর রাহুল সাহস করে সামনে এগিয়ে যায়। শ্মশানের মাঝখানে একটা পুরনো চিতা, যেটা অর্ধপোড়া, কিন্তু আশ্চর্যের বিষয় চিতার ধোঁয়া তখনও বেরোচ্ছে। এরপর হঠাৎ রাহুল দেখতে পায় আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কঙ্কাল সদৃশ্য ছায়ামূর্তি। তার চোখে আগুনের লাল আভা। মূর্তিটা গর্জে ওঠে বলে, আমরা ছিলাম 8 জন জীবিত অবস্থায়। কেউ একে একে আমাদের মেরে ফেলেছিল, আর সেই হত্যাকারীদের শেষ বংশধর তুই। এবার সময় হয়েছে তোকে আমাদের দলে নেওয়ার। রাহুল চিৎকার করে ওঠে, আমি কিছুই জানি না, আমার কোনো দোষ নেই। কিন্তু সেই কণ্ঠটা একদম থামছে না। শেষ মুহূর্তে রাহুল তার পকেট থেকে মা কালীর লকেটটা বের করে। এরপর এক ঝলকেই সব কিছু স্থির হয়ে যায়। মৃত আত্মারা থেমে যায়, কুয়াশা কেটে যায়, শ্মশান জুড়ে ভেসে ওঠে এক মন্ত্রধ্বনি, মুক্তি, মুক্তি, শেষ হলো অভিশাপ।
রাহুল তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালে কিছু সাধু সন্ন্যাসী তাকে অচেতন অবস্থায় খুঁজে পায়। তারা বলে বহু বছর আগে যে 8 জনকে হত্যা করা হয়েছিল তারা অভিশপ্ত আত্মা হয়ে এই শ্মশানে ঘুরত। সেই বংশের কেউ যদি সত্যি অনুভূত হয়ে আত্মসমর্পণ করে তবে তারা মুক্তি পাবে। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।